ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় লেকচার 3। লেকচার 3 তে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাটি দূষণের কারণ এবং ফলাফল। মাটি দূষণের কারণ ও ফলাফল। তাহলে এই যে মাটি দূষণের কারণ, কি কি কারণে মাটি দূষিত হয়, সেই কারণগুলো আমাদের একটু খেয়াল করতে হবে যে কি কি কারণে মাটি দূষণ হয়। তাহলে মাটি দূষণের কারণগুলো আমাদের এরকম হতে পারে, যেমন ধরেন 1 নাম্বার কারণ হতে পারে শিল্প কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য। 2 নাম্বার হতে পারে তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ। 3 নাম্বার হতে পারে নদীর পাড় ভাঙ্গন, মাটি বা পানিতে অদ্রবণীয় পদার্থের মিশ্রণ। 4 নাম্বার হতে পারে খনিজ পদার্থ আহরণ, অর্থাৎ খনি থেকে যে পদার্থগুলো আমরা আহরণ করি। 5 নাম্বার হতে পারে কৃষিকাজে উন্নত প্রযুক্তি মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে হয়ে থাকে। তাহলে এই কারণগুলোর কারণে মাটি দূষণ হয়, এবং এই মাটি দূষিত হওয়ার পরে এটার একটা ফলাফল যে বিস্তার করবে আমাদের পরিবেশের উপরে বা আমাদের মানব সভ্যতার উপরে, সেটা হচ্ছে ফলাফল। তাহলে দেখো, আমরা আমাদের মেইন বইয়ের যে টপিকস গুলো আছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। মাটি দূষণের কারণ ও ফলাফল, কিভাবে মাটি দূষিত হয় এবং কিভাবে হয় এবং কেন হয়। মাটি দূষণের কারণ ও ফলাফল মেইন বইটা তোমাদের সামনে রেখে নাও, তাহলে ভালো হবে। দ্বিতীয় অধ্যায়ে তোমরা পানি দূষণ সম্পর্কে জেনেছো। দ্বিতীয় অধ্যায়ে আমরা পানি দূষণ সম্পর্কে আলোচনা করেছি। মাটি দূষণ আর পানি দূষণ একটির সাথে আরেকটির সম্পৃক্ত যুক্ত, অর্থাৎ মাটি দূষণ এবং পানি দূষণ একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। অর্থাৎ পানি দূষণের জন্য যেসব কারণ দায়ী, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মাটি দূষণের জন্য দায়ী। এখন তাহলে আমরা মাটি দূষণের নির্দিষ্ট কিছু কারণ জেনে নেব। এই মাটি দূষণের নির্দিষ্ট কিছু কারণ আছে, সেই কারণগুলো সম্পর্কে আমরা একটু এখানে জানবো। শিল্প কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য, একটু আগেই আমরা পড়েছি শিল্প কলকারখানা গৃহস্থালির বর্জ্য। তো আমরা কি জানো, আমাদের দেশে শিল্প কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য কি করা হয়? বেশিরভাগ সময় শিল্প কলকারখানা ও শহরাঞ্চলে গৃহস্থালির বর্জ্য মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়, বা কখনো কখনো একটি খোলা জায়গা বা ডাস্টবিনে ছুঁড়ে রাখা হয়। গ্রামাঞ্চলে প্রায় সব সময় বাড়ির আশেপাশেই জঞ্জাল ফেলা হয়। এসব দেখো, বর্জ্যের পচনশীল দ্রব্যগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পচতে থাকে এবং জৈব সারে পরিণত হয়। তোমরা কি ধারণা করতে পারো এই জাতীয় দূষণের ফলাফল কেমন হতে পারবে? এই জাতীয় ফলাফল, ওই যে আমরা বললাম দূষণের কারণ এবং ফলাফল, এই ফলাফলটা কি হইতে পারে? যেহেতু শিল্প কলকারখানা বর্জ্য, তারপর আছে মার্কারি, জিঙ্ক, আর্সেনিক ইত্যাদি থেকে শুরু করে অ্যাসিড, ক্ষার, লবণ, কীটনাশক, এ ধরনের হাজারো রকমের মারাত্মক ক্ষতিকর পদার্থ থাকে। তাই এই জাতীয় দূষণের প্রভাব ও বহুমাত্রিক। এইসব দূষণের প্রভাবটা অনেক বেশি এবং বহুমাত্রিক, বিভিন্ন ভাবে হয়। যেমন মার্কারি আর অন্যান্য ধাতব পদার্থ মাটিতে বিদ্যমান উপকারী অণুজীবগুলো মেরে ফেলে, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। আবার মাত্রা অতিরিক্ত লবণ, অ্যাসিড বা ক্ষার গাছপালা আর ফসলের ক্ষতি করে। এই জাতীয় বর্জ্য থাকা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে হাইড্রোজেন সালফাইড গ্যাস, তারপর আছে সালফার ডাই অক্সাইড গ্যাস কিংবা ফসফরাস অক্সাইড তৈরি করে, যার কারণে মাটি দূষিত হয়ে পড়ে। সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে এ ধরনের দূষণের ফলে ক্ষতিকারক পদার্থ মাটি থেকে খাদ্য এবং খাদ্য থেকে মানুষ সহ অন্যান্য প্রাণীর দেহে কি করবে? প্রবেশ করে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। শুধু তাই নয়, এই জাতীয় দূষণের ফলে মাটির জৈব রাসায়নিক পদার্থের পরিবর্তন ঘটতে পারে, যেটি ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে। তাহলে শিল্প কারখানা, গৃহস্থালী বর্জ্য কারণে মাটি কিভাবে দূষিত হয় সেটা জানলাম, এবং এই দূষণের ফলে কি কি প্রভাব হবে সেটাও আমরা জানলাম। এরপর হলো তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেমন বাংলাদেশে কিন্তু এখন একটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বা পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা থেকে দুর্ঘটনা বা পরীক্ষা নিরীক্ষার ফলে বের হয়ে আসা তেজস্ক্রিয় পদার্থ দিয়ে মাটির মারাত্মক দূষিত হতে পারে। যেমন রেডন, এর মধ্যে আছে রেডন, তারপর আছে রেডিয়াম, থোরিয়াম, সিজিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ শুধু যে মাটির উর্বরতাই নষ্ট করে তা নয়, এরা কি করবে? প্রাণীদেহের ত্বক, ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে।
তারপর উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তার ফলে গাছপালাও মারা যেতে পারে। এছাড়া অন্যান্য ক্ষতিকারক পদার্থের মতো এরাও খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রাণীদেহে প্রবেশ করে ভয়াবহ রোগ সৃষ্টি করবে, মানে অনেক বড় বড় রোগের সৃষ্টি হবে। তোমরা কি দেখো শ্রোনবিল দুর্ঘটনার কথা শুনেছো? একটা দুর্ঘটনার কথা বলা হয়েছিল এখানে, সেটা সেই দুর্ঘটনার কথা তোমরা শুনছো কিনা সেটার কথা আলোচনা করছে। তাহলে এখন দেখো এরপরে এখানে আমাদের আছে অতিরিক্ত পলি মাটিকে কিভাবে দূষণ করবে। নদী ভাঙ্গনের কথা তোমরা সবাই জানো। নদী ভাঙ্গন, এই যে এখন বর্ষার সময়, এই সময় কিন্তু নদী ভাঙ্গন সৃষ্টি হয়। নদী ভাঙ্গনের ফলে নদীতে পড়া ভাঙ্গা মাটি বা অন্যান্য কোনোভাবে দেখো অন্য কোনোভাবে সৃষ্টি মাটি কিংবা পানিতে অদ্রবণীয় পদার্থ পানির সাথে প্রবাহিত হয়ে এক পর্যায়ে কোথাও না কোথাও তলানি আকারে জমা পড়ে। এগুলো কখনো নদী, নদ নদী, খাল বিল ইত্যাদি তলদেশে জমা হতে পারে, আবার কখনো ফসলি জমির উপর জমা হতে পারে, কখনো আবার এটা ফসলি জমির উপরে জমা হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত তলানিতে নানা রকম ক্ষতিকারক পদার্থ থাকে। এই জাতীয় তলানি ফসলি জমির উপর মানে পড়লে সেটি জমির উপরিভাগ যা ফসল উৎপাদনে মূল ভূমিকা পালন করে তার উপর মানে একটা আস্তরণ তৈরি করে, ফলে এই জমির ফসল উৎপাদন ক্ষমতা কমে যায়, এই জমির ফসল উৎপাদন ক্ষমতা কমে যাবে। এসব পদার্থ নদী গর্ভে জমা হলে কি হয় তা তোমরা দ্বিতীয় অধ্যায়ে ইতিমধ্যে জেনে গেছো। নদী গর্ভে জমা হলে এটা আমাদের নদীতে কি অনেক প্রয়োজনীয় ইয়ে থাকে, যেমন মাছ, নদীর মাছগুলো সমস্যা হতে পারে, এইসব জিনিস আর কি। তারপর খনিজ পদার্থ আহরণ দ্বারা মাটি কিভাবে দূষণ হয়। খনিজ পদার্থ আহরণ দ্বারা খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ যেমন তেল, গ্যাস, কয়লা প্রয়োজনীয় সম্পদ আহরণের সময় প্রচুর দেখো আহরণের সময় কি হয়, প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয়। এতে যেমন বিস্তীর্ণ অঞ্চলের ফসল হানি ঘটে, ঠিক তেমনি কি হয়, মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এমনকি অনেক সময় এর ফলে সৃষ্টি মাটি ক্ষয়ের কারণে তা আশেপাশের জলাভূমি ভরাট হয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। দেখো যে অনেকখানি বন এলাকায় থাকে, যে কারণে খননের কারণে বনজ সম্পদের ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটে, যার ফলে ওই সকল স্থান মাটি দূষণ ঘটবে, ওই সকল স্থানে কি ঘটবে, মাটি দূষণ ঘটবে। এছাড়া মাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা আশেপাশের বিস্তীর্ণ এলাকায় মাটির উৎপাদনশীলতা নষ্ট করে দিতে পারে। এছাড়া অতিরিক্ত সার, কীটনাশক, তারপর হচ্ছে আগাছা ধ্বংসকারী দ্রব্যাদি, গাছপালার অবশিষ্টাংশ, প্রাণীজ বর্জ্য, মাটির ক্ষয়, এমনকি কৃষিকাজে উন্নত প্রযুক্তির মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষণ হয় এবং মাটির উর্বরতা নষ্ট হয়। আমরা কারণগুলো কিন্তু একটা কারণ তোমাদের বলছি, 5টা কারণ বলেছিলাম। মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা বা অন্যান্য প্রাণীর মলমূত্র থেকে কি মাটি দূষিত হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ এসব মলমূত্রে রোগ সৃষ্টিকারী নানা রকম জীবাণু থাকে যারা মাটিতে বেড়ে ওঠে এবং পরবর্তী সময় মানুষের শরীরে ছড়িয়ে পড়ে রোগ সৃষ্টি করে। পরবর্তী সময় মানুষের শরীরে ছড়িয়ে পড়ে কি হবে, রোগ সৃষ্টি করবে। তো আমাদের এই যে মাটি সংরক্ষণ, এরপরে আছে আমাদের এই যে লেকচার 3-র মধ্যে আমাদের কি কি আছে আর দেখো, আমাদের লেকচার 3 এর মধ্যে কারণ ও ফলাফল, মাটি দূষণের কারণ এবং ফলাফল, এটা ছিল আমাদের লেকচার 3। তো দেখেন লেকচার 3-তে আমরা এখানে যে প্রশ্নগুলো লিখেছি, শিল্প কলকারখানা বর্জ্য মাটি দূষণে কিরূপ প্রভাব ফেলে, আমরা কিন্তু একটু আগেই প্রত্যেকটা ধরে ধরে তোমাদের পড়িয়ে দিয়েছি মেইন বইটা। তাহলে এখন আমরা একটু এখান থেকে দেখব যে কিভাবে, দেখো যে আমরা কি শিল্প কলকারখানার বর্জ্য কিভাবে মাটিকে দূষণ করবে, শিল্প কলকারখানার বর্জ্য কিভাবে মাটিকে দূষণ করবে। তাহলে দেখেন আমি আরেকবার উত্তরগুলো বলি, তাহলে তোমরা শুনলে এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখলে পরীক্ষার সময় পড়তে তোমাদের জন্য সুবিধা হবে। শিল্প কলকারখানা বর্জ্য কিভাবে মাটিকে দূষণ প্রভাব বিস্তার করে। শিল্প কলকারখানা বর্জ্য বিদ্যমান মার্কারি ও অন্যান্য ধাতব পদার্থ মাটিতে বিদ্যমান উপকারী অণুজীবকে কি করবে, মেরে ফেলে মাটির উর্বরতা নষ্ট করে। আবার মাত্রা অতিরিক্ত মানে যা লাগবে তার চেয়ে যদি বেশি আমরা লবণ ব্যবহার করি বা অ্যাসিড, ক্ষার,
বা ক্ষার, দেখো গাছপালা ফসলের ক্ষতি সাধন করে। এই জাতীয় বর্জ্যে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে হাইড্রোজেন সালফাইড গ্যাস, তারপর হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস, ফসফরাসের মতো সালফার ডাই অক্সাইড গ্যাস, তারপর হচ্ছে কি করবে, ফসফরাস অক্সাইড উৎপন্ন করে, যার কারণে মাটি দূষিত হয়ে পড়ে। এই জাতীয় দূষণের ফলে মাটির জৈব রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটতে পারে, যা মাটি দূষণের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তারপর মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা, অন্যান্য প্রাণীর মলমূত্রে কিভাবে মাটি দূষণ ঘটায়, একটু আগেই তো আমরা পড়ছি যে কিভাবে এটা ঘটায়। দেখো, মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা বা অন্যান্য প্রাণীর মলমূত্র রোগ সৃষ্টিকারী নানা রকম অণুজীব থাকে। এই মলমূত্রে কি রোগ সৃষ্টিকারী নানা রকম অণুজীব থাকবে, যারা মাটিতে বেড়ে ওঠে এবং পরবর্তীতে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে রোগ সৃষ্টি করে। কি করবে, রোগ সৃষ্টি করবে। কি কারণে মাটি দূষিত হয়, এই যে আমরা এখানে কারণগুলো পড়লাম, আমি আরেকবার বলি। শিল্প কলকারখানার বর্জ্যের কারণে 1 নাম্বার, 2 নাম্বার তেজস্ক্রিয় পদার্থে নিঃসরণের ফলে, 3 নাম্বার নদী ভাঙ্গন, দেখো নদীর পার ভাঙ্গা বা নদী ভাঙ্গন যেটাই বলো, মাটি বা পানিতে অদ্রবণীয় পদার্থের মিশ্রণ, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার খনিজ পদার্থ আহরণ, 5 নাম্বার কৃষি কাজে প্রযুক্তির মাত্রা অতিরিক্ত ব্যবহার ইত্যাদি। এই 5টা আমরা বর্ণনা দিলেই চলবে বা এই 5টার নাম লিখলেই হবে। এরপর অতিরিক্ত পলি কিভাবে মাটিকে দূষণ করে, দেখো আমরা একটু শর্টকাট করে লিখবো, বইয়ে তো অনেক বিস্তারিত দেওয়া আছে। অতিরিক্ত পলির আস্তরণ সৃষ্টির মাধ্যমে মাটিকে কি করবে, দূষিত করে। বৃষ্টির পানিতে ধুয়ে অথবা নদী ভাঙ্গনের ফলে যে পলি ফসলের জমিতে জমা হয়, সে সমস্ত পলি বা তলানিতে নানা রকম ক্ষতিকারক পদার্থ থাকতে পারে। এই জাতীয় তলানি ফসলের জমির উপর পড়লে তা জমির উপরিভাগ আস্তরণ সৃষ্টি করে, ফলে জমির ফসল উৎপাদনের ক্ষমতা হ্রাস পায়। এভাবে অতিরিক্ত পানি পলি, দেখা যায় অতিরিক্ত পলি মাটিকে দূষণ করে। তারপর হচ্ছে রেডন ক্ষতিকারক পদার্থ কেন, রেডনটা ক্ষতিকারক আমরা জানি, কেন ক্ষতিকারক, এই রেডনের উত্তরটা পড়লে তোমরা বাকিগুলো লিখতে পারবা। রেডন তেজস্ক্রিয় পদার্থ, এটি ক্ষতিকারক পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ সমূহ জীবদেহে নানা রকম, যেমন ক্যান্সার, শ্বাস প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি। এসব পদার্থ দ্বারা পানি দূষিত হলে তা একদিকে যেমন জলজ উদ্ভিদ প্রাণীর হুমকির স্বরূপ, তেমনি মানুষের জন্য মারাত্মক ক্ষতি হয়। এ কারণেই রেডন ক্ষতিকারক পদার্থ। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এই প্রশ্ন কয়টা এবং এই যে এখানে যে আমাদের মেইন বইয়ে যা আছে, আসলে তোমাদের এই বিজ্ঞান বইটা ম্যাক্সিমাম হচ্ছে মুখস্থের জায়গাটা। অর্থাৎ আমাদের দেখো, এই যে এখানে রেডন, তেজস্ক্রিয় পদার্থ, ক্ষতিকারক পদার্থগুলো তোমার নাম মনে রাখতে হবে, পলি কিভাবে দূষিত হয় সেটা তুমি তো এটা বানাইয়া নিজের ভাষা ব্যবহার করে লিখলে আসলে শ্রুতি মধুর হবে না, অতটা তোমরা ইয়ে করতে পারবে না। তাহলে আশা করি তোমরা খুব ভালো করে এগুলো পড়ে রাখবা, যাতে করে পরীক্ষায় আসলে উত্তর করতে খুব সহজ হয়। এবং তার মধ্যে এখানে যে কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্ন কয়টা এখান থেকে গুরুত্বপূর্ণ এবং এইগুলোই আসে, এইগুলোই তোমরা একটু সলভ করবা, তাহলে দেখবা হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের 3 নাম্বার লেকচারের পড়াগুলো। তো যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা।